Mirchi Plus presents Har Him Horror. দিগন্ত রেখায় আবছা লেগে থাকা সেনগাজী বাজারের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। বৈশাখের শ্রান্ত মাঠের উপর আজানের ধ্বনি শীতল শামিয়ানার মতো নেমে আসছে ক্রমশ। দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত সমীর মুহূর্তকাল দাঁড়ায়। চোখের ওপর লেপ্টে থাকা রক্তাভ ঘাম মুছে মাঠের দিকে তাকায়। কানে বাজে বহু যুগের পুরনো কলতান, হাসির শব্দ, বন্ধুদের খুনসুটি মাখা ঝগড়া। হায় কৈশোর দিন, তোমরা আজ কোথায়? কোথায় সেসব বন্ধু বান্ধব? সমীরের ক্ষতবিক্ষত মধ্যবয়সী বুক হাহাকার করে ওঠে। এতক্ষণ যে কয়েকটা মাছি ওর আশেপাশে ভনভন করছিল, কোনো এক অজানা কারণে তারা উড়ে চলে যায় অন্যদিকে। 10 বছর আগে বাড়ি ছেড়েছিল সমীর, বলা ভালো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কলেজের পড়া শেষ করে ওর সব বন্ধুরা ততদিনে চাকরি করছে, কেউ বা ব্যবসা। একমাত্র সমীরই কিছু গুছিয়ে উঠতে পারেনি। পড়াশোনায় যে খুব খারাপ ছিল সমীর তা নয়, বরং বড় বেশি ভালো ছিল। স্কুলে কোনোদিন সেকেন্ড হয়নি, অনার্সেও ফার্স্ট ক্লাস। তবু চাকরিটা হলো না। চাকরির পরীক্ষায় বসলেই কেমন সব গুলিয়ে যেত। সেনগাজী বাজারে বাবার স্টেশনারি দোকানে বসতেও মন সায় দিত না। মুদি দোকানই যদি শেষ আশ্রয় হয়, তাহলে কেন এত পড়াশোনা, টাকা পয়সার শ্রাদ্ধ? বাবা প্রায়ই কথাগুলো বলতো। মা ধমক ধামক দিয়ে চুপ করাতো বাবাকে। ছোট বোন শ্রেয়া তখন ক্লাস 5-এ। চুপিসারে দাদার পাশে এসে দাঁড়াত, হাত বুলিয়ে দিত মাথায়। ওইটুকু মেয়ে জীবনের মার প্যাঁচ খুব বেশি বুঝত না, শুধু বুঝত দাদার মন খারাপ। দাদার উজ্জ্বল চোখচোড়ার আকস্মিক ছন্দপতন টের পেয়ে যেত শ্রেয়া। মা যখন ওপাশের ঘরে বাবাকে সামলাচ্ছে, ও দাদাকে ঘরে এসে সান্ত্বনা দিত। দাদার মন ভালো করার জন্য অঙ্কের বই মেলে দিত সামনে, বলতো, এই দাদা, এই অঙ্কটা করে দে না, আমি পারছি না। মা আসতো গভীর রাতে, বাবা ততক্ষণে খেয়ে দিয়ে ঘুম। সমীরও শুয়ে পড়েছে। ঘুমহীন চোখ ঝড়ক্লান্ত জোনাকির মতো চেয়ে আছে সিলিংয়ের দিকে। মা বলতো, বাবার কথায় কিছু মনে করিস না, বুঝিসই তো বয়স হচ্ছে লোকটার। তোকে একটা ভালো জায়গায় না দেখা পর্যন্ত শান্তি নেই রে। সমীর কিছু বলতো না, চুপচাপ শুনে যেত। মা জিজ্ঞেস করত, হ্যাঁ রে, আবার কবে পরীক্ষা আছে? সমীর পাশ ফিরতে ফিরতে বলতো, সামনের 21 তারিখ। মা ওর চুলে বিলি কেটে দিত, বলতো, এইবার দেখিস ঠিক হয়ে যাবে। হয়নি। সেবার কেন, তারপরে আরো কতবার যে হয়নি তার কোনো হিসেব নেই। যেদিন গ্রামের একেবারে বকে যাওয়া মিঠুনও পোস্ট অফিসের একটা চাকরি বাগিয়ে নিল, ধৈর্যচ্যুতি ঘটল সমীরের বাবার। বাবার সঙ্গে চূড়ান্ত ঝগড়া হলো সমীরের। সেদিনই 7-5 না ভেবে এক বস্ত্রে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সমীর। 2.5 ডাউন ধরে সোজা চলে এলো কলকাতা। তারপর আর বাড়ি ফেরেনি। সমীর যখন বেরিয়ে আসছিল, মা কাঁদতে কাঁদতে সমীরের বাবার পায়ে পড়েছিল, বলেছিল, ওকে আটকাও, ও চলে যাচ্ছে, ওকে আটকাও। শ্রেয়া এসে জড়িয়ে ধরেছিল দাদার কোমর, বলেছিল, তুই গেলে আমাকে অঙ্ককে করিয়ে দেবে। এক ঝটকায় শ্রেয়াকে সরিয়ে দিয়ে বেরিয়ে এসেছিল সমীর। মা ততক্ষণে বাবার পায়ের কাছে অজ্ঞান। বাবার রাগে যন্ত্রণায় থরথর করে কাঁপছে।
আর শ্রেয়া দেশকালহীন আগাছার মতো বোবা দাঁড়িয়েছিল উঠোনের পরে। দশ বছর পেরিয়ে গেছে তারপর। সমীর একবারের জন্য যোগাযোগ করেনি বাড়িতে। মাঝে মধ্যে চলতি পথে স্কুলের কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে মা আর বোনের খবর নিয়েছে কেবল। বন্ধুরা সবাই বলতো, অনেক জেদ করেছিস ভাই, ফিরে আয়, কাকু অসুস্থ, কাকিমার মাথা বিগড়েছে, শ্রেয়া একা সব দিক সামলে উঠতে পারে না। সমীর ফেরেনি। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, শ্রেয়া এখন কি করে? এই তো এইবার কলেজ শেষ হলো, সেনগাজী প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছে। বাড়ি ফেরার কথা এক দুবার যে সমীর ভাবেনি তা নয়, সে ভেবেছে, অনেকবার ভেবেছে, কিন্তু প্রতিবার বাবার বদরাগী মুখটা তার সমস্ত ভাবনা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এমনকি আজকেও সমীর বাড়ি ফিরতে চায়নি, সে অন্য কোথাও যেতে চেয়েছিল। কিন্তু এমন শরীর নিয়ে আর যেখানেই সে যেত তার বিপদ বাড়ত। এখন তো সে আর গ্রামের সেই নম্র ভদ্র ছেলে নয়, সে এখন মাস্তান, কলকাতার অন্ধকার গলিপথের দাপুটে হায়না, আখলাখ মিয়ার ডান হাত, সুলতান। সুলতান নামটা সে নিজেই রেখেছে। এসব জায়গায় সমীর নামটা চলে না। নামেরও যে একটা ওজন আছে এই পথে নেমেই টের পেয়েছিল। দুদিন আগেই অন্য গ্যাংয়ের একটা ছেলেকে মার্ডার করেছে সমীর। ও নিজেও বেশ চোট পেয়েছে। গতকাল রাতে পুলিশের তাড়াও খেয়েছে একটা বাংলার ঠেক থেকে বেরোনোর সময়। তাড়া খেয়ে সারা রাত বালিগঞ্জের একটা ভাঙা বাড়িতে লুকিয়েছিল। ভোর রাতে পার্ক সার্কাসে নিজের ডেরায় ফেরার সময় ছোটুর সঙ্গে দেখা হয়ে যায়। ছোটু ওদের দলের খোঁচড়। কাঁপা গলায় উত্তেজিত স্বরে ছোটু বলে, পালাও 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 সুলতান ভাই, আকলাক চাচা ধরা পড়েছে কাল রাতে, তুমি আর কলকাতায় থেকো না, পালাও, আমি আজকেই ক্যানিং চলে যাব মাসির বাড়ি, তুমিও পালাও পালাও পালাও। এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেছিল সমীর। সে কোথায় পালাবে? বাড়ি থেকে পালিয়েই তো সে এদের দলে মিশেছিল, এখন সে কোথায় পালাবে? অনেক ভেবেও কোনো উত্তর খুঁজে পায় না সমীর। ছোটুকে বলে, আমাকে নিয়ে চল তোর সঙ্গে। সমীরের কথা শুনে ছোটু ছিটকে যায়। না 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 না, এই কি বলছো? দুজনে একসাথে যাওয়া যাবে না, পুলিশ তোমাকে চেনে, তোমার সঙ্গে আমি থাকলে আমাকে ধরে নেবে। এই তুমি বাড়ি চলে যাও, আমিও যাচ্ছি। ছোটু আর দাঁড়ায় না, ছুটতে ছুটতে মিশে যায় স্টেশন যাত্রী মানুষের দঙ্গলে। বাড়ি শব্দটা কানে আসতেই ভাবান্তর হয় সমীরের। বাড়িতে পালিয়ে যাবে সে? মায়ের কাছে? যে মাকে ছেড়ে সে পালিয়ে এসেছিল, সেই মায়ের কাছেই আবার পালিয়ে যেতে হবে তাকে? হাসি পায় সমীরের, উন্মাদ হাসি। মাঠ পেরিয়ে মণ্ডলদের পুরনো দিঘির পাড়ে এসে দাঁড়ায় সমীর। সন্ধে উতরে গেছে। দিনের বেলায় এখান থেকে তার বাড়ির বেড়া বেশ স্পষ্ট দেখা যায়। চারপাশটা একবার ভালো করে দেখে নিল। না, কোথাও কেউ নেই। দিঘি সংলগ্ন বাগান থেকে নিরন্তর ঝিঁঝির ডাক ভেসে আসছে। শুক্লপক্ষের গাঢ় অন্ধকার ক্রমশ নিজের মায়াজালে আঁকড়ে ধরেছে সমীরের দৃষ্টিসীমা। এক পা দু পা করে দিঘির জলে নামল সমীর। সারাদিনের উত্তাপে জলের উপরিভাগ এখনো গরম। সমীরের ক্ষতবিক্ষত শরীর শিউরে উঠল জলের স্পর্শ পেয়ে। কলকাতায় থাকলেও সে গ্রামের ছেলে। পুকুরের জল কিভাবে ঠান্ডা করতে হয়
সে জানে। 2 হাত দিয়ে জলের গরম আস্তরণ সরিয়ে দিঘির গভীর থেকে শীতল জল উপরে তুলে আনল। তারপর যতটা পারা যায় নিজেকে পরিষ্কার করে নিল। চোখের পাতায়, পেটের ওপর, ডান কাঁধে যেখানে যেখানে রক্ত লেগেছিল সব ধুয়ে ফেলল। 2 দিনের পুরনো রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। বহু কষ্টে ঘষে ঘষে সমস্তই তুলে বেশ কয়েকটা ডুব দিল দিঘির জলে। তারপর ওই ভিজে কাপড়েই পা চালালো বাড়ির দিকে। সবে ছাত্র পড়িয়ে বাড়ি ফিরেছে শ্রেয়া। জামা কাপড় বদলে বারান্দাতেই বসেছিল। মা ঘরে শোয়া। দাদার চলে যাওয়া, বাবার মৃত্যু আর অকাল বার্ধক্যের আক্রমণে মার শরীর পুরোপুরি ভেঙে গেছে। বছরের বেশিরভাগ দিন বিছানাতেই পড়ে থাকে। একা একা বড় অসহায় লাগে শ্রেয়ার। দিনের বেশিরভাগ সময় স্কুল আর ছাত্র পড়িয়েই কেটে যায়। রোজ তিনি বিকেল করে বাড়ি ফেরে, কিছুক্ষণ মায়ের সঙ্গে গল্প করে। মা এখনো আশা নিয়ে বসে আছে, দাদা ফিরবে, ফিরবেই। শ্রেয়াও যে আশা করে না তা নয়, কিন্তু সে এখন জীবন চিনতে শিখেছে। ক্লাস 5-এ পড়া সেই ছোট্ট খুকিটি সে আর নেই। অসতর্ক চোখে উঠোনের আশেপাশে তাকায় শ্রেয়া। অযত্নে অবহেলায় বাড়িটা কবে যেন ভূতের বাড়ি হয়ে উঠেছে। বেড়ার গাছগুলোয় স্বর্ণলতা স্তূপ জমেছে অনেকদিন। উঠোনটায়ও ঝাঁট পড়ে না তেমন। সদর দরজায় মৃদু করাঘাত শুনে দৃষ্টি সতর্ক হয়ে ওঠে শ্রেয়ার। এই ভর সন্ধ্যায় আবার কে এলো? পাশে টেবিলে রাখা টর্চ হাতে নিয়ে উঠোনে নামে শ্রেয়া। ও ভেবেছিল গ্রামের কেউ হবে, কোনো কাজে হয়তো এসেছে। ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে টর্চের সোনালি আলোয় যে মুখটা শ্রেয়া দেখল, তার চেয়ে ভূত দেখলেও ও বোধহয় কম শিউরে উঠত। ছেঁড়া ফাটা জল মাখা এই মুখটা সে শেষ দেখেছিল ক্লাস 5-এ থাকতে, 10 বছর আগে। তখন কি সুন্দর ছিল মুখটা। উপচে পড়া চুলে ঢেকে থাকত কপাল, জোড়া ভুরুর নিচে কচি লিচুর মতো টলটল করত চোখ। সেই অপূর্ব সুন্দর মুখশ্রীর আজ একই দশা। ডান চোয়ালে কাটার দাগ, ভুরুর অর্ধেকটা থ্যাঁতলানো, কালো পোড়া ঠোঁট। দাদা! অবচেতনের মতো কথাটা মুখ থেকে বেরিয়ে আসে শ্রেয়ার। সমীর 2 হাত বাড়িয়ে বোনকে জড়িয়ে ধরতে গিয়েও কি যেন ভেবে থেমে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। শ্রেয়া বলল, আয় আয়, ভেতরে আয়। এ কি অবস্থা করেছিস নিজের? কোথায় ছিলি তুই? তুই সেই যে গেলি আর এলিই না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল শ্রেয়া। ছোটবেলা থেকে দাদাই ছিল তার বন্ধু, কাছের মানুষ, ঈশ্বর, সবকিছু। 10 বছরের জমানো কথা ফোয়ারার মতো বেরিয়ে আসছিল ওর কণ্ঠ চিরে। শ্রেয়ার পিছু পিছু বারান্দায় উঠে এলো সমীর। শ্রেয়া তখনও বলে যাচ্ছে। আক্ষেপের পালা পেরিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে। সমীর যেন সেসব শুনেও শুনছে না। এমন সময় ঘরের ভিতর থেকে সমীরের মায়ের মন্থর স্বগতোক্তি ভেসে এলো। খোকা এলি? সমীর একবার তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখের ইশারায় দেখিয়ে দিল কোন ঘরে মা আছে। ভিজে শরীরে সেদিকেই এগিয়ে গেল সমীর। পরদিন সকালে ঘুম ভাঙতেই শ্রেয়ার নাকে আসে গরম তেলে গোটা জিরে ফোড়ন দেওয়ার ঘ্রাণ। কে রান্না করছে? দাদা?
দ্রুত পায়ে বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় শ্রেয়া। ভেতরে উঁকি মেরে সে দেখে দাদা নয়, মা রান্না করছে। চমকে উঠে শ্রেয়া জিজ্ঞেস করে, মা, তুমি বিছানা ছেড়ে রান্নাঘরে এলে কেন? মা হাসে। আজ তার মুখ কদম ফুলের মতো উজ্জ্বল। মায়ের এমন তাজা মুখ গত 10 বছরে শ্রেয়া দেখেনি। মা বলল, তোর দাদা ফিরল, কতদিন ওকে রান্না করে খাওয়াই না। এই দেখ না, সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে হাজির, পাকা রুই, জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন আর রুইয়ের পাতলা ঝোল, তুই তো খুব পছন্দ করিস। এনে বলল খুকির পছন্দ মতো রান্না করো। সারা বছর তো বিছানায় পড়ে থাকো, সব কাজ আমাকেই করতে হয়, আর কাল দাদা এলো আর আজকেই রান্না করতে শুরু করে দিলে। মেয়ের খুনসুটি জড়ানো প্রচ্ছন্ন খোঁটা সযত্নে এড়িয়ে গিয়ে মুচকি হেসে মা বলল, যা যা, তুই রেডি হয়ে নে, স্কুলের দেরি হয়ে যাবে। শ্রেয়ার মনে হলো কালকেও যে বাড়িটাকে ওর প্রেতের মতো লাগছিল, আজ সেই বাড়ির আনাচে কানাচে হু হু করে যেন বসন্তের হাওয়া ঢুকছে। সেদিন স্কুল থেকে ফেরার সময় সেনগাজী থানার কনস্টেবল আব্দুলের সঙ্গে দেখা হয় শ্রেয়ার। শ্রেয়াকে দেখে আব্দুল বলল, তোমার কাছেই যাচ্ছিলাম মা, একটু থানায় এসো না, দরকার আছে। শ্রেয়া জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? আব্দুল উদাস কণ্ঠে বলল, কিছুই না, এসো। রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না। থানা থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যায় শ্রেয়ার। অসম্ভব দুশ্চিন্তায় মুখ ভার হয়ে আছে তার। দাদা শেষ পর্যন্ত গুন্ডা হয়ে উঠল। একটা চাপা যন্ত্রণা শ্রেয়ার হৃদয়কে এফোঁড় ওফোঁড় করে দিচ্ছিল। মাকে সে কিভাবে বলবে এসব? নিজেকেই বা সে কেমন করে বিশ্বাস করাবে? আজ সকালেও যে দাদা হাসি মুখে বলেছে স্কুল করে তাড়াতাড়ি ফিরে আসিস, তোর সব অভিযোগ শুনব, সেই দাদা? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো মা। সদর দরজা ঠেলে উঠোনে ঢুকতেই মা ছেলের কলকল হাসির শব্দ কানে এলো শ্রেয়ার। উঠোনের কোণে বেশ কিছু মাস ধরে আগাছা জন্মেছিল, সেগুলোই পরিষ্কার করছিল দাদা। মা পাশে দাঁড়িয়ে ছাইপাশ বকতে বকতে হাসছিল। ওদের দুজনের দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল শ্রেয়া। মাকে এতটা জীবিত সে দীর্ঘকাল দেখেনি। শ্রেয়াকে দেখে মা বলল, এই তো এসে গেছিস, তোর দাদা আর আমি তোর বিয়ের কথা বলছিলাম। আগাছা কাটা বাদ দিয়ে সমীর হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি এসে গেছি, এবার তোর একটা বিয়ে দিতে হবে। মা বলল, জানিস তোর দাদা এবার থেকে এখানেই থাকবে, তা তুই এত দেরি করলি কেন আসতে? একটা পড়ানো ছিল মা, ফেরার পথেই তো, তাই পড়িয়েই ফিরলাম। ইচ্ছে করেই মিথ্যে কথা বলল শ্রেয়া। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে, মাকে সে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। কত যুগ পর মা হেসেছে, বিছানা ছেড়ে উঠোনে নেমেছে। কতদিন পর এই ভূতের বাড়িতে মানুষের ছোঁয়া লেগেছে। দাদা যতদিন খুশি এখানে থাকুক, সে মাকে সত্যিটা জানাবে না। জানাবে না আব্দুল চাচা তাকে থানায় নিয়ে গিয়ে কি বলেছে। পেপারে ছাপা ছবিটা অস্পষ্ট হলেও শ্রেয়ার চিনতে ভুল হয়নি। আজ সকালে তো এই মুখটা দেখেই বাড়ি থেকে বেরিয়েছে। পার্থক্য শুধু একটাই, সকালের মুখটা জীবিত আর পেপারের মুখটা মৃত। তৃতীয় পেজে ছাপা হয়েছে খবরটা। গতকাল রাতে পুলিশের এনকাউন্টারে মারা পড়েছে কুখ্যাত দুষ্কৃতী সুলতান। ছবিটা দেখিয়ে আব্দুল বলছিল,
নাম বদলালেও ওর চেহারা কি ভুলতে পারি মা? সেই ছোটবেলা থেকে দেখছি। তোমার মায়ের শরীরের যা অবস্থা, বাড়ি গিয়ে জানাতে সাহস পেলাম না। তোমাকেই জানালাম মা। তোমার দাদা আর বেঁচে নেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।